বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে অথচ জুলকারনাইন সায়েরের নাম জানে না। আমরা বেশ কয়েক বছর ধরে দেখে আসছি এই জুলকারনাইন সায়েরকে, কিভাবে এই অপরাধী এবং তার সাথে আরো কিছু অপরাধী বাংলাদেশকে সম্পূর্ণরূপে দখল করে আছে। এই জুলকারনাইন সায়ের যে একজন অপরাধী, এটা বোঝার জন্য বা প্রমাণ করার জন্য আপনাকে কোনো গবেষণা করতে হবে না। আপনি শুধু তার 2 থেকে 3 দিনের ফেসবুক পোস্টগুলা দেখবেন এবং সে যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ তথ্যগুলো ফেসবুকে পাবলিক করতে পারে, তার নিরিখে আপনি বলে দিতে পারবেন যে সে একটা অপরাধী, একটা অপরাধ চক্রের সদস্য অথবা নায়ক কিংবা নেতা, এবং রাষ্ট্রের পরিপূর্ণ সভারেন্টি সে ভঙ্গ করে বসে আছে। আমরা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি নিয়ে অনেক কাহিনী শুনেছি যে ভারত বাংলাদেশের সভারেন্টি বা সার্বভৌমত্ব কিনে নিয়েছে আগের আওয়ামী লীগ সরকার থেকে, এগুলো আমরা শুনেছি। তার কোনো আসলে কোনো প্রমাণ, কোনো যুক্তি নাই কোথাও। হ্যাঁ, আমি অবশ্যই এই কথাটা তুলে আমার এই ভিডিওটাকে হালকা করতে চাই না, সে কথাও বাদ দেন। বাংলাদেশের কতটুকু সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রি করা হয় নাই, সেটা অবশ্যই আপনি প্রমাণ চাইতে পারেন, কিন্তু এই জুলকারনাইন সাহেব যে একটা সার্বভৌম দেশের সার্বভৌমত্ব দখল করে রেখেছে, এটা কিন্তু তার ফেসবুক থেকে প্রমাণ করতে পারেন। আপনাদের অনেকের মনে হতে পারে যে একজন অপরাধী বা ভালো মানুষের চরিত্র হননের জন্য আমি এখানে বসেছি, সেটা সত্য নয়। জুলকারনাইন সাহেব ব্যক্তি হিসাবে তার চরিত্র হনন বা সে অতীতে কি করেছে না করেছে, এগুলো অনেক তথ্য মানুষ জানে, সেটাও আমার উদ্দেশ্য নয় এগুলো পুনরাবৃত্তি করা। কিন্তু সে যেভাবে বাংলাদেশের অভ্যন্তর থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্য তার ফেসবুকে পরিবেশন করে এবং সেই তথ্য কারা তাকে দেয়, নিশ্চিতভাবে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থাগুলো দেয়, সামরিক এবং বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো দেয়, সরকারি কর্মচারীরা দেয়, আমজনতাও দেয়। আমজনতাটা অবশ্য আমরা অন্য দৃষ্টিতে দেখতে পারি, কিন্তু সরকারি লোকজন যে তাকে এত তথ্য সরবরাহ করে, এটা সম্পূর্ণরূপে রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন। অর্থাৎ যে দিচ্ছে সে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করছে না, এবং যে নিচ্ছে সে তো করছে না। অর্থাৎ জুলকারনাইন সাহেরও কিন্তু এটা করছে না, অথচ আমরা যে বছরের পর বছর সে বাংলাদেশ থেকে এই তথ্যগুলো পাচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে পৃথিবীতে আর কোন রাষ্ট্রে এই ব্যবস্থা চালু আছে কিনা যে একজন ইন্ডিভিজুয়াল বিদেশে নিরাপদে বসে থাকবে, তার সামাজিক যোগাযোগ মাধ্যম থাকবে, সেখানে সে রাষ্ট্রের তথ্য তুলে ধরছে। আর যদি এই তুলে ধরাগুলো নিঃস্বার্থ হতো, তাও না হয় কথা ছিল। আপনারা হয়তো জানেন না যে প্রতিটা তথ্য তুলে ধরার পেছনে অর্থের কিন্তু যোগ আছে। অর্থাৎ এমনও শোনা যায় যে এই জুলকারনাইন সাহেবের কে দিয়ে কেউ একটা ফেসবুক পোস্ট করাতে হলে 5 কোটি টাকা নাকি দিতে হয়। 5 কোটি টাকা দিতে হোক বা না দিতে হোক, সে যখনই ব্যক্তিকে আক্রমণ করে, রাষ্ট্রকে আক্রমণ করে, বা রাষ্ট্রের কোনো কর্মকর্তাকে আক্রমণ করে, বা রাষ্ট্রের কোনো তথ্য সে বের করে ধরে, প্রতিটার ক্ষেত্রে অর্থ কিন্তু সংশ্লিষ্ট আছে। অর্থাৎ সে জীবনের এমন একটা পর্যায়ে গিয়ে, এমন একটা ডিস্টেন্স থেকে সে তার একটা ট্রেড চালাচ্ছে যেটা সম্পূর্ণরূপে অপরাধমূলক এবং যেটা কোনো রাষ্ট্রের জন্য শোভন নয়। ভালো মন্দের প্রশ্নে আসছি না, জুলকারনাইন সাহেব কি সব কাজ ভালো করছে নাকি সব কাজ মন্দ করছে, সেই প্রশ্নটা পরে। কিন্তু যা করে, যে পদ্ধতিতে করে, এটা কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন, সুস্পষ্টভাবে লঙ্ঘন। এটা দেখলে মনে হয় না যে সে যে রাষ্ট্রের তথ্য পরিবেশন করছে সেই রাষ্ট্রে কোনো সরকার আছে, কোনো আইন শৃঙ্খলা বাহিনী আছে, কোনো কোর্ট আছে, কিচ্ছু আছে বলে মনে হয় না। আর এটা আরেকটা জিনিস আপনার সুস্পষ্টভাবে বোঝা যায় যে কেন এই জিনিসটা হতে পেরেছে। এই জিনিসটা হতে পেরেছে 2024 সালে বাংলাদেশ যে একটা অপরাধের মাধ্যমে, জঙ্গি উত্থানের মাধ্যমে বাংলাদেশের সত্যিকারের জনগণের হাতছাড়া হয়ে গেল, তার একটা বাই প্রোডাক্ট, এবং বা বলতে পারেন যে বাই প্রোডাক্ট তো না, তার একটা কনসিকুয়েন্স, তার পরিণতি। জুলকারনাইন সাহেব অবশ্য একা না, ওর নাম একা বললে এটা হয়তো অন্যায় হবে। এই অপরাধ চক্রে আমরা কিন্তু অতীতে পিনাকি, ইলিয়াস, এখনো আছে, বাট ওরা একসঙ্গে নাই, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, এরকম 4-5 জন। ওই 2024 অনেক সাইবার সন্ত্রাসী ছিল, কিন্তু রাষ্ট্রের গোপন তথ্য মূলত যেত এই 3-4 জনের কাছে, কনক সারোয়ার, পিনাকি, ইলিয়াস আর এই জুলকারনাইন সাহেব। পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার এরা আবার ইউটিউবে অ্যাক্টিভিজম করে। জুলকারনাইন সাহেব পরিপূর্ণভাবে ফেসবুক নির্ভর। অর্থাৎ ওর অপরাধটা হলো পুরোপুরি টাকা পয়সা আদান প্রদানের। ও ইউটিউব থেকে অন্যরা বাড়তি রোজগার করে, সায়ের এই রোজগারটা করে ফেসবুকে তথ্য প্রচারের মাধ্যমে।
আপনারা অনেকেই শুনেছেন যে সে মাসিক বেতন পায় ডিজিএফআই থেকে। এই তথ্যগুলো তো বাজারে এসছে। সেটার সত্যতা অসত্যতার বিষয়ে আমি দাবি বা না দাবি কিছুই করছি না, যেটা আমি জানি না। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সে এই ধরনের গোয়েন্দা তথ্যগুলো পায় এবং সেগুলো সে পাবলিকের সামনে উন্মোচন করে। বাংলাদেশের যদি গোয়েন্দা সংস্থাগুলো, সেনাবাহিনী, সে সুস্পষ্টভাবে এখন জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনীর পক্ষে এবং বিএনপির পক্ষে সে দাঁড়িয়েছে। কিন্তু যারা তাকে তথ্য দিচ্ছে তারা কিন্তু সুস্পষ্টভাবে আইন লঙ্ঘন করছে, এমনকি রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। আর সায়ের এইসব তথ্য দিয়ে মানুষকে চরিত্র হনন করতে পারছে, মানুষকে ব্ল্যাকমেইল করতে পারছে এবং অর্থ রোজগার করতে পারছে। আর যারা তাকে তথ্য সরবরাহ করছে তারা কিন্তু তাদেরও কোনো না কোনো উদ্দেশ্য সায়ের হাসিল করছে। জঙ্গি উত্থানে জঙ্গিদের বাংলাদেশে বিজয় হলেও এইসব সাইবার সন্ত্রাসীরা কিন্তু ঘরে ফিরে যায়নি। এরা এদের কার্যক্রম আপনার বহাল তবিয়তে রেখেছে এবং সেটা এখনো চলছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সায়ের যে কাজ করে সেখানে তো অনেক মানুষের উপকারও হয়। হ্যাঁ, কথাটা একদম আপনার ফেলে দেওয়ার মতো না, কিছু কিছু মানুষ উপকৃত হয়। কিন্তু সায়েরের কাছে যারা যায় মোটা দাগে বা এই ধরনের তথ্য নিয়ে সাধারণত নিরীহ মানুষ এদের কাছে যায় না। দু একজন যায়, কিন্তু বেশিরভাগই কিন্তু আবার অপরাধী। কেউ হয়তো দুর্নীতির দায়ে সাজা খাটা, কেউ দুর্নীতি করতে চাচ্ছে, দুর্নীতি করতে পারছে না, কেউ একজনকে বদলি করতে হবে, কেউ একজনের চাকরিচ্যুতি করতে হবে, কেউ একজনকে এদিক সেদিক সরাতে হবে, বা রাষ্ট্রের কোনো তথ্য পাবলিক করলে কোনো একটা কোয়ার্টারের স্বার্থ রক্ষিত হয়, এইভাবে কিন্তু তার কাছে যায়। তারপরও সায়েরের অনেক পাবলিক পোস্ট দেখে এইটুক মনে হয় যে দু একটা ভালো মানুষই তার প্রকাশ পায়। এখন কোনো পোস্টে কোনো জায়গায় যদি সায়েরের ভালো মানুষই প্রকাশ পায়, সেটাকে কি তার সে যে একজন তথ্য সন্ত্রাসী এবং অপরাধী, সেই অপরাধ কি কমে যায়? আচ্ছা, এই প্রশ্নটা আমরা এইভাবেও দিতে পারি। আমরা কিন্তু ধরুন একটা মানুষ সিরিয়াল কিলার, সে 100 খুন করেছে, দেখবেন সে যদি 100 জনকে খুন করতে যায়, সে 2-1 জনকে কিন্তু বাঁচিয়েও দিয়েছে। হয়তো কোনো মেয়েকে দেখেছে, কোনো মানুষকে দেখেছে, তার সেই মুহূর্তে তার অন্য ধরনের একটা অনুভব কাজ করেছে, সে তাকে ক্ষমা করে দিয়েছে, মারে নাই, অথবা তাকে উপকারও করেছে। সায়েরের যদি ভালো কাজগুলো আপনার দেখেন, এইভাবে দেখতে হবে যে একজন পরিপূর্ণ সন্ত্রাসী যেভাবে 100টা সন্ত্রাস বা 100টা অপরাধ করতে গিয়ে 2-1টা অপরাধ কোনো না কোনো কারণে মানুষ হিসাবে তার কোনো না কোনো অনুভব জাগ্রত হয়ে বলে করে না, সেইভাবে সায়েরের অপরাধ থেকে যে আপনি তার যে একটা ভালো পোস্ট দেখবেন, এক জায়গায় মানবিকতা দেখবেন, এক জায়গায় তার রাষ্ট্রের কাজ করার আকাঙ্ক্ষা দেখবেন, সেগুলো আসলে পরিপূর্ণ ভাবে এই দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, যেই দৃষ্টিভঙ্গিতে আপনি একজন সিরিয়াল কিলারের 2-1টা কিলিং স্কেপ করাকে দেখেন। কিন্তু সবার উপরে যেটা দেখতে হবে সেটা হলো যে সায়েররা যখন এইভাবে আপনার কার্যক্রম চালায়, তখন বুঝতে হবে যে এই রাষ্ট্রে সত্যিকারে সরকারের উপর কেউ নির্ভর করে না। অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রে মানুষ সায়েরের উপর নির্ভর করে, রাষ্ট্রের উপর নির্ভর করে না। এটা রাষ্ট্রের যেমন একদিকে ব্যর্থতা, তেমনি অন্যদিকে রাষ্ট্রের একটা আপনার ইরেসপন্সিবিলিটিও। অর্থাৎ রাষ্ট্র তো এই অপরাধীগুলোকে ধরার কোনো চেষ্টা করে না, এবং ধরার চেষ্টা করলে কি ধরতে পারবে সেটাও একটা প্রশ্ন, কিন্তু ধরার চেষ্টা করে না। 2024-এর পরে রাষ্ট্রটা যেইভাবে উত্তরণ ঘটেছে রাজনৈতিক ক্ষমতার, সেখান থেকে আসলে এইসব সন্ত্রাসীদের ধরার কোনো কায়দা নেই। যারাই ক্ষমতা এসেছে তারা কিন্তু এই সন্ত্রাসীগুলার, কনক সারোয়ার, পিনাকি, ইলিয়াস, সায়ের, বা আরো যদি আমরা দূরে যাই ফাহাম আব্দুল সালাম, জাহিদুর রহমান, এদের অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে কিন্তু এরা যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তারা এদের অ্যাক্টিভিটিসের ফলস্বরূপ রাষ্ট্রটা হাতে পেয়েছে। ফলে এই অপরাধীগুলোকে কোনো না কোনো ভাবে আটকানোর বা এদের অপরাধ কমানোর চেষ্টা করার কোনো নৈতিক ভিত্তিও নেই, সাহসও নাই এই রাষ্ট্রের। কারণ রাষ্ট্র যারা শাসন করে তারা জানে যে এরা এমন একটা জায়গায় তাদেরকে নিয়ে গেছে যে ওই লোকগুলা, জনাব তারেক রহমান বা তার মন্ত্রীরা অনুভব করে যে সায়ের কিন্তু তাদের চেয়ে বেশি ক্ষমতাবান। কিন্তু রাষ্ট্র কি এইভাবে চলতে পারে? আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে সায়েররা অপরাধটা শুরু করেছে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ শুরু করলেও তখন কিন্তু এই অপরাধীগুলো ছিল এক পক্ষ, রাষ্ট্র ছিল ভিন্ন পক্ষ। এই অবস্থায় আপনি কিন্তু অবস্থাটাকে আপনি বৈধ ভাবতে পারেন, রাষ্ট্র এদেরকে অপরাধী হিসাবে দেখে। কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের পর রাষ্ট্র আর এদেরকে অপরাধী হিসাবে দেখতে পাচ্ছে না, কারণ রাষ্ট্র নিজেই অপরাধী হয়ে গেছে। অর্থাৎ দুই ভাগে, অর্থাৎ অপরাধী এক পক্ষ নিরপরাধ, এক পক্ষ অপরাধী, এখন আর সেই অবস্থাটা নাই, দুই পক্ষই এখন অপরাধী হয়ে আছে। আমি বারবার বলছি 2024-এর জঙ্গি উত্থানকে আমরা যেভাবে ব্যাখ্যা করি, এটা কারো কাছে জঙ্গি উত্থান, কারো কাছে জঙ্গি উত্থান না, সেই ব্যাখ্যা আসলে আমার যাওয়ার দরকার নেই এই জুলকার নায়ান সায়েরের মতো অপরাধীদের চিহ্নিত করার জন্য।
এদের অপরাধটা হলো যে রাষ্ট্রের সার্বভৌমত্ব ওরা বিঘ্ন করে বসে আছে। অর্থাৎ যে সায়েরকে আপনার ভাবছেন যে সে ভালো কাজ করছে, তাকে কিন্তু ওই জিনিসটা লঙ্ঘন করে ভাবতে হবে যে রাষ্ট্র এই জায়গায় ভালো কাজ করতে পারবে না, সুতরাং সায়ের করছে। অর্থাৎ রাষ্ট্রের প্রতি আস্থাটা কমে যাচ্ছে, এবং রাষ্ট্রের ক্ষমতায় বসে আপনি যখন সায়েরের কার্যক্রম অনুমোদন করছেন, আপনি রাষ্ট্রের মানে যেখানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আপনার রক্ষা করার দায়িত্ব, সেইটা আপনি কম্প্রোমাইজ করছেন। আসল কথা হলো যে পৃথিবীতে কোনো রাষ্ট্র, দুই এক জায়গায় থাকতে পারে এই ধরনের অপরাধী, বিদেশ থেকে রাষ্ট্রটাকে কন্ট্রোল করে, কিন্তু কোনো সত্যিকারের বলিষ্ঠ রাষ্ট্র এই ধরনের অপরাধকে আপনার কোনোভাবেই অ্যালাউ করতে পারে না। আপনি যদি এই ধরনের অপরাধীদের কার্যক্রমকে আপনি যদি অনুমোদন দেন, তাহলে আপনার রাষ্ট্র ক্ষমতা বসে থাকলে আপনি রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করলেন। এটা কোনো সুস্থ রাষ্ট্র অনুমোদন করতে পারে না। তাহলে বাংলাদেশ কেন অনুমোদন করছে? বাংলাদেশ অনুমোদন করছে এই জন্য যে 2024 সালের পর বাংলাদেশের কিছু মানুষের জানার মধ্যে, কিছু মানুষের অজান্তে একটা সংঘবদ্ধ অপরাধ চক্রের হাতে পড়ে গেছে। আমি জানি যে এই 24-এর জঙ্গি উত্থান, এই অপরাধ চক্রকে সমর্থন করার জন্য কোটি মানুষও আছে, কিন্তু কোটি মানুষ কখনোই রাষ্ট্রের যে করুণ অবস্থা বর্তমানে, সেটা তো মিথ্যা প্রমাণ করতে পারে না। অর্থাৎ যেটা বর্তমানে আমরা দেখেছি যে 2024-এর পর থেকে বাংলাদেশ রাষ্ট্রের অর্থনীতি, শিক্ষা, এর সামাজিক গ্রন্থিগুলো ছিঁড়ে গেছে, তারপরে রাষ্ট্রের কোনো ধরনের নিরাপত্তা নাই, নিশ্চয়তা নাই, মানুষের জীবনে অশান্তি ছাড়া কিছু নাই। এই জিনিসগুলো তো আপনার কোনোভাবে সায়ের বা যারা বর্তমানে রাষ্ট্র শাসন করছে তারা কমাতে পারবে না। যদি তারা কমিয়ে রাষ্ট্রকে একটা আদর্শ অবস্থায় নিয়ে আসতে পারে, তখন হয়তো আপনি সায়ের কার্যক্রমকে অনুমোদন দিতে পারেন যে না, যেই পথে হোক এরা তো রাষ্ট্রকে একটা ভালো জায়গায় নিয়ে এসে। এটা কখনো হয় না। হয় না কেন জানেন? যেটা যুক্তি, যেই পথে রাষ্ট্রের উন্নতি হয়, সে তার বিপরীত পথে গিয়ে আপনি রাষ্ট্রের উন্নতি করতে পারবেন না। রাষ্ট্রের উন্নতি করতে হলে রাষ্ট্রকে প্রথম তার সভেরিন বা সার্বভৌম ক্ষমতাটা নিজ হাতে নিতে হবে। এইটা আপনি কোনো সাইবার সন্ত্রাসীর হাতে তুলে দিতে পারেন না। বর্তমান রাষ্ট্র সেটাই করে বসে আছে। ভবিষ্যতে এইসব সাইবার সন্ত্রাসীদের ধরতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাষ্ট্র যদি সত্যিকার অর্থে চায়, প্রতিটা সাইবার সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা সম্ভব। এটা আওয়ামী লীগের সরকারের সময় হয় নাই, কারণ আওয়ামী লীগের সরকার চাওয়ার মতো দক্ষ লোকজন হয়তো জায়গা মতো ছিল না, এটাই আমি বলি। আর বর্তমান সরকার তো চাইতেই পারে না, কারণ বর্তমান সরকারের চাইলে কিভাবে চাইবে, কারণ তারা তো একই কোয়ালিশনের অংশ। অর্থাৎ সায়ের, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, তারেক রহমান, এরা তো একই কোয়ালিশনের অংশ। আপনি আরো এই প্রশ্ন করতে পারেন যে সেই পিনাকি আর সায়ের তো এখন এক পার্টি না। না, এক পার্টি নয়, কিন্তু এরা সবাই 24-এর জঙ্গি উত্থানের পক্ষে। এক পার্টি নয়, কারণ হলো এদের মধ্যে কিছু সন্ত্রাসী বিএনপির পক্ষ নিয়েছে, কিছু সন্ত্রাসী জামাতের পক্ষ নিয়েছে। এখন জামাত আর বিএনপির মধ্যে দ্বন্দ্ব বা অভ্যন্তরীণ কোন্দল বলুন বা তাদের ঝগড়াঝাটির গভীরতা কত দূর, এই সন্ত্রাসীগুলোর মধ্যেও আপাতত যে বিভেদ দেখা যাচ্ছে তার গভীরতা এর বেশি হওয়ার কোনো কারণ নাই। তবে এদের মধ্যে গভীরতা একটু বেশি এখন এই জন্য যে আসলে আমি যেটা বুঝি যে পিনাকি এদের সবাইকে সংঘবদ্ধ করে পিনাকির মতো করে এদের নেতৃত্বটা দিতে চেয়েছিল। পিনাকি দেখবেন যে সায়েরকে নিয়ে ইউটিউব করেছে, মানে ভিডিও তৈরি করেছে, টক শো করেছে, ফাহাম আব্দুল সালামকে নিয়ে করেছে। পরবর্তীতে দেখেছে যে এরা কেউ কাউকে মানতে চায় না, ফলে এখন এরা একজন আরেকজনকে, একে তো রাজনৈতিক ডিভাইড হয়ে গেছে একটু, দুই আদর্শিক দলের মধ্যে যে ভাইয়ে ভাইয়ের ঝগড়া জামাত আর বিএনপির, সেটা এখন যেমন হয়ে গেছে, তেমনি এই পিনাকি সায়েরের মধ্যে একটা ডিভিশন ক্রিয়েটেড হয়েছে। কিন্তু এই ডিভিশনটা চূড়ান্ত ডিভিশন নয়, অথবা ডিভিশন যেটাই আছে সেটা হলো স্বার্থের ডিভিশন। আমরা দেখেছি, আমি এমন একটা চাঁদাবাজির কথা শুনেছি যে একটা ছেলে আছে কি যেন কুত্তা কাফি, তার সাথে জঙ্গি ফুয়াদ, এরা এক জায়গায় খুলনা কোথায় চাঁদাবাজি করতে গিয়েছে, ওখানে গিয়ে দেখেছে অলরেডি পিনাকি ওই চাঁদাটা তুলে নিয়ে এসছে। পিনাকি সেই চাঁদা তুলে নিয়ে এসছে। ফলে এদের যে ভাগ বাটোয়ারা, কে কোথা থেকে চাঁদাবাজি করে, প্রত্যেকে কিন্তু চাঁদাবাজ, এটা ধরে রাখতে পারেন। পিনাকি, ইলিয়াস, সায়ের, এদের চাঁদা তো আর অল্প কয় টাকা না। এরা এত বড় অপরাধতন্ত্র মানে কায়েম করে ফেলেছে যে এটা কোটি কোটি টাকার চাঁদা বলতে পারেন। এবং বাংলাদেশের অভ্যন্তরের জঙ্গিগুলো কিন্তু চাঁদাবাজি করছে। আপনারা কি বুঝতে পারছেন? একটা রাষ্ট্র, হ্যাঁ সেই রাষ্ট্র আগেও দুর্বল ছিল, সেখানেও চাঁদাবাজ ছিল, সেখানে অপরাধ ছিল, সেখানে ঘুষ দুর্নীতি ছিল, কিন্তু বর্তমানে অপরাধটা কোন মাত্রায় চলে এসে, আপনারা যদি শুধু জুলকার নায়েন, পিনাকি, ইলিয়াস, এদের চাঁদাবাজি বা এরা অপরাধের মাধ্যমে যেই অর্থ রোজগার করে সেটার হিসাব করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে রাষ্ট্রটা আর আসলে রাষ্ট্র নেই। আমি শেষে আসলে বাংলাদেশের সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তার যে সেনাবাহিনী আছে তাদের প্রশ্ন করব,
আপনাদের কি মনে হয় এইভাবে একজন সাইবার সন্ত্রাসী, সাইরের কথাই ধরুন, সে রাষ্ট্রের বিভিন্ন তথ্য পাবলিক করবে, সেটা গোপন তথ্য বা যাই হোক, তথ্য তো প্রতিটাই গোপন তথ্যই হয়, এটা কি আপনারা যে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব হাতে নিয়েছেন তার লঙ্ঘন নয়? তার উপর আমি বাংলাদেশের মানুষদের প্রশ্ন করতে চাই, এই যে একটা অপরাধতন্ত্রের মধ্যে রাষ্ট্রটা জড়িয়ে পড়েছে, একের পর এক অপরাধীদের স্পেস দিতে হচ্ছে সাইবার স্পেসে। রাষ্ট্রের সব জায়গায় এইসব অপরাধী বিদ্যমান, কিন্তু এই যে সাইবার স্পেসে বিদেশে বসা অপরাধীদের হাতে রাষ্ট্রটা একের পর এক ছেড়ে দিতে হচ্ছে, এটা কি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাকে বিচলিত করে না?